স্বাগত আজকের ভোটের ট্রেনে। ঠিক ৮ দিন পর ১২ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যখন কড়া নাড়ছে ভোটারদের দুয়ারে, তখন প্রশ্ন উঠেছে নির্বাচনী পরিবেশ, নির্বাচনী আইন প্রতিপালন এবং নির্বাচনের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে। এমন প্রেক্ষাপটে আজকের ভোটের ট্রেনে আলোচনা করতে চাই নিরাপদ ভোট নিয়ে। সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের ট্রেনে। আমরা শিশিরকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা দেখেছি যে ঠিক গতকালকে দেখেছি যে আপনাকে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছে, আপনি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে গুলি করার হুমকি দেওয়া হয়েছে এবং জিডিও করেছেন। নির্বাচনে যেহেতু মাত্র হয়তো সপ্তাহখানেক বা ৮ দিন যেহেতু সব মিলে আছে, তার আগে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ সাকিব আপনাকে এবং আমার সহ আলোচক খোমেনি হাসান ভাইকে এবং এখন টেলিভিশন দর্শক শ্রোতাকে। দেখেন, আমি গতকালকে প্রথম আমি আমার হত্যার হুমকি পেলাম। বিকেল ৪টা ৫৪ মিনিটে আমার হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে। সেখানে বলা হয় যে তোকে নির্বাচনের আগে গুলি করা হবে, কেউ তোকে বাঁচাতে পারবে না, তোর লাশ রাস্তায় পড়ে থাকবে। পরবর্তীতে আমি এটাকে ইগনোর করি। ইগনোর করার পর আমাকে অফলাইনে কল দেওয়া হয়, বারবার কল দেওয়া হয়। তখন আমি জাতীয় প্রেস ক্লাবের একটি প্রোগ্রামে উপস্থিত। পরবর্তীতে আমি এটা পার্টির সাথে এবং আমার কলিগদের সাথে আলোচনা করি। সবাই মিলে যে পরামর্শ দেয় খুব দ্রুতই থানায় জানানোর জন্য আমি থানায় একটি সাধারণ ডায়েরি করি। আমরা আসলে শুরু থেকেই ফিল করছিলাম যে আসলে বাংলাদেশে যে অপূর্ণাঙ্গ যে বিপ্লবটি আমরা করেছি বা অসম্পূর্ণ যে বিপ্লবটি, যার কারণে আমাদের আজকে বিপ্লবীদেরকে জীবন নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে। আমাদের সবচেয়ে মেধাবী যে বিপ্লবী এখন পর্যন্ত শরীফ ওসমান হাদি জীবন দিতে হয়েছে। অনেক বিপ্লবীদেরকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাদের চরিত্র হনন করা হচ্ছে। তো আমরা এটা আমার উপরে যে গতকালকে যে হুমকিটা এসেছে, আমি সেটাকে ওই সমস্ত জিনিসের ধারাবাহিকতা হিসেবে দেখি। তো আমি মনে করি আমরা যারা ফেসিবাদের বিরুদ্ধে এবং নব্য ফেসিবাদের বিরুদ্ধে, আমাদের জীবন আসলে এই লড়াইয়ের মধ্য দিয়ে যাবে। আমাদের উপরে হামলা, আমাদেরকে হত্যা করা, এটা কি এমন হচ্ছে যে শরীফ ওসমান হাদির যে বিচার, সেটা এখনো আসলে সুষ্ঠুভাবে তেমন পাওয়া যায়নি এবং আপনাদের অনেককে আসলে হুমকি দেওয়া হচ্ছে, সেই কারণে কি এগুলো ধারাবাহিকভাবে বাড়ছে কিনা? সেটাই আমরা সেরকম মনে করি। কারণ আপনি যখন কোথাও যখন বিচারহীনতা তৈরি হবে, আপনি দোষীদেরকে গ্রেপ্তার করতে পারবেন না, দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন না, তখন কিন্তু খুনিরা, অপরাধীরা, হামলাকারীরা তারা উৎসাহিত হবে এবং বারবার হামলা করবে। আপনি যদি দেখেন, বাংলাদেশে তফসিল ঘোষণার পরে শরীফ ওসমান হাদিকে খুন করা থেকে শুরু করে যতগুলো রাজনৈতিক প্রতিপক্ষের উপরে হামলা হয়েছে, এর জন্য কোনো অপরাধীকে কিন্তু সেভাবে শাস্তির আওতা আনা হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। সর্বশেষ শেরপুরে যে জামাত নেতাকে হত্যা করা হয়েছে, তার খুনিদেরকেও গ্রেপ্তার করা হয় নাই, নামে মাত্র গ্রেপ্তার করে গতকালকে আবার তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এই যে আপনি তাদেরকে শাস্তি দিচ্ছেন না, যার কারণে হামলাকারীরা, খুনিরা এবং পিছনে যারা ষড়যন্ত্র করে তারা উৎসাহিত হচ্ছে, তারা মনে করছে এটা তারা উতরাতে পারবে। আমরা আসবো আপনার কাছে। আমরা একটু খোমেনি হাসান আপনার কাছে জানতে চাই, যেমন শিশির বলছিলেন যে আইন শৃঙ্খলার যেটা অবনতি এবং সরকারের যে পদক্ষেপ, সেগুলো আসলে ঠিকঠাক তিনি দেখতে পাচ্ছেন না। নির্বাচনের যেহেতু ঠিক অল্প সময় বাকি, কেমন দেখছেন আসলে, কি অবস্থা? ধন্যবাদ সাকিব ও শিশির। আমি আসলে বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটি নির্বাচন ছাড়াও আপনার বিগত ১.৫ বছর ধরে তো একই রকমই আছে আর কি। বিশেষ করে জুলাই বিপ্লবীদের উপরে যে হামলার বিষয়টি, এটি কিন্তু হুট করে শহীদ শরীফ ওসমান বিন হাদির উপর হয়েছে এরকম না, বরং সেই ২০২৪-এর আগস্ট থেকে ৫ আগস্ট আপনার শেখ হাসিনা পালিয়ে ভারত চলে গেল, কিন্তু ৫ আগস্টের পর থেকেই কিন্তু ৬ আগস্ট থেকেও কিন্তু হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ করছে, তারপরে বিভিন্ন সময় সন্ত্রাসীরা করছে, একের পর হামলা করছে এবং হামলার ধারাবাহিকতার সর্বশেষ হচ্ছে শহীদ শরীফ ওসমান বিন হাদি। তো এইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা একটা বিপ্লবের পরে
বিপ্লবীদের উপর হামলা হওয়া বা সমাজে অস্থিতিশীলতা, এটা ঐতিহাসিকভাবে খুবই একটা কমন ব্যাপার আর কি। এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার ব্যাপার নয়। উদ্বিগ্ন হওয়ার ব্যাপারটি হচ্ছে যে বিপ্লবের পক্ষের সরকার কতটা এই পরিস্থিতি সামাল দিতে পারতেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা হতাশাজনক, এবং এই হতাশা আমরা গত 1.5 বছর আমাদের অব্যাহত ছিল। এখন আমরা এই নির্বাচনকে সামনে রেখে শুধু এতটুকু বলবো যে এই কয়েকদিন ধরে আমরা শুধু অপেক্ষা করছি যে ইনশাল্লাহ যদি ভোট হয়ে যায়, ভোটের পরে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসে, তাহলে বাংলাদেশের অবস্থা আমরা আশা করতেছি যে এখনকার বিশৃঙ্খলা থেকে একটা সুশৃঙ্খল অবস্থায় উপনীত শৃঙ্খলা হবে। অবস্থা আসবে। আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। শিশির ভাই, আপনার কাছে একটু আমরা আসতে চাই যে আমরা দেখছিলাম যে এনসিপির পক্ষ থেকে আসলে অভিযোগ করা হচ্ছে, কিংবা জামাত, আপনাদের যে 11 দল, যে প্রশাসন আসলে একদিকে হেলে পড়ছে বলা হচ্ছে, আসলে কি তাই? আমরা শুরু থেকে এই অভিযোগটি করে আসছি এবং আমরা তথ্য উপাত্তর আলোকে অভিযোগটা করে আসছি। আপনি দেখেন, নির্বাচন কমিশন শুরু থেকেই যতগুলো হামলা হয়েছে, বিশেষ করে নারী রাজনৈতিক কর্মীদের উপরে যে হামলাটা, এর তথ্য উপাত্ত গণমাধ্যম স্পষ্ট করেছে। খুনিদের পদ পদবি সহ, হামলাকারীদের পদ পদবি সহ, এবং এগুলোর বিচারের জন্য কিন্তু ইসিকে অফিসিয়ালি জানানো হয়েছে, কিন্তু সে কোনো স্টেপ নিচ্ছে না। এছাড়াও আপনি খেয়াল করবেন, আজকে ঢাকা 17 আসনের একজন আমাদের জোটের মনোনীত প্রার্থী, সে একজন সদস্যের সাথে হয়তো একটু অশোভন ব্যবহার করেছে, যে জন্য আমরা মনে করছি সেটা ঠিক হয়নি। কিন্তু দেখবেন ওই জায়গায় যে বডি ক্যামেরা ছিল, ওটা তো ছিল একদম রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সবচেয়ে গোপন বিষয়। এই গোপন বিষয়টিও বিএনপির একজন অ্যাক্টিভিস্ট দেশের বাইরে থেকে এগুলো ছেড়েছে। তো আমরা মনে করি যে ইসি, বিএনপি এবং পুরাতন এস্টাবলিশমেন্ট, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এখানে নির্বাচনকে কারসাজি করার জন্য একটা যৌথ প্রযোজনায় তারা লিপ্ত। এই কাজটার প্যাটার্নটা হচ্ছে 2008 সালের যে ভারত নিয়ন্ত্রিত 111-এর যে একটি ক্ষমতা হস্তান্তর, মানে ইলেকশন না দিয়ে যেভাবে 2008 সালে একটি ক্ষমতা হস্তান্তরের জন্য পাতানো ইলেকশন করেছে, ঠিক সেরকম আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি। এবং আমরা বারবার বলেছি, 111-এর মতো করে যদি চেষ্টা করা হয়, তাহলে আমরা বিপ্লবীরা সেটাকে সহ্য করব না এবং এটা মোকাবেলা করব। এর জন্য যত শক্তি প্রয়োগ করা দরকার, যত রক্ত দেওয়া দরকার, আমরা সেটা দিব। অর্থাৎ আপনারা সহ্য করবেন না, আপনারা থাকুন আমাদের সঙ্গে। আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত আছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা খোমেনি, আপনার কাছে একটু যেতে চাই যে আমরা দেখছি যে বলা হচ্ছে যে তারেক রহমান আসলে সাম্প্রতিককালে তিনি কিন্তু হা ভোটের পক্ষে আসলে মত দিয়েছেন এবং হা ভোটের জন্য আসলে কাজ করার কথা বলছেন, কিন্তু জামাত কিংবা এনসিপির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে তৃণমূলে যারা আছে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এটা কি আসলে আপনি দেখেন কিনা? আমি এটা ভালোভাবেই খেয়াল করতেছি আর কি, যে মূলত জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আমি এটা একটা জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে বলেছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর ইমান ঠিক নেই। অর্থাৎ তারা যে নির্বাচনটি করছে, এই নির্বাচনটি মূলত হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তী সময় বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কিভাবে রাষ্ট্র পুনর্গঠিত হবে। এটা কিন্তু হচ্ছে আমরা একটা ট্রানজিশনাল টাইমের নির্বাচন, সেটি হচ্ছে পুনর্গঠন প্রশ্নে। তো এই পুনর্গঠনটি কিভাবে হবে, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার একটি সনদ দিয়েছে। এখন রাজনৈতিক দলগুলো এতটুকু ভিন্নমত করতে পারে যে না, আমরা পুনর্গঠনটি জুলাই সনদ অনুযায়ী করব না, জুলাই সনদের বাইরে আমাদের নিজস্ব কোনো পরিকল্পনা আছে, আমাদের কিছু প্রস্তাবনা আছে, সেটি তারা এবার জনগণের সামনে তুলে ধরতে পারে আর কি। কিন্তু আমরা দেখতেছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কারের যেটা আসলে জুলাই সনদ, সেখানে তো আসলে আমরা দেখছি যে বিএনপিও স্বাক্ষর করেছে, তাহলে না ভোটের না স্বাক্ষর করছে, কিন্তু কথাটা হচ্ছে যে আপনার এই স্বাক্ষর করে আবার গণভোট হওয়ার ক্ষেত্রেই তো কনফিউশনের যে বিষয়টা, সেটা তো এর মধ্যেই স্পষ্ট। মূলত হচ্ছে যে আমরা এই 1.5 বছরের অন্তর্বর্তী সময়টাতে সকল পুনর্গঠন এটা স্থির হয়ে যাবে, যে আমরা কি করব না করব সব কিছু কমপ্লিট হবে, দেন একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করব। কিন্তু আসলে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি না, আমরা একটা ট্রানজিশনাল
পিরিয়ড শুরু করতে যাচ্ছি, সেই জন্য নির্বাচনটা হচ্ছে। কিন্তু বিএনপি বলি, জামাত বলি, কোনো রাজনৈতিক দল কিন্তু সুস্পষ্টভাবে জাতিকে বলতেছে না যে আমরা এই নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে কিভাবে পুনর্গঠন করব। সবাই কিন্তু আপনার এখানে কেউ ফ্যামিলি কার্ড দিচ্ছে, কেউ বিভিন্ন পলিসি দিচ্ছে, জনগণের কি সেবা করবে। কিন্তু এই নির্বাচনটি মূলত হচ্ছে বাংলাদেশকে পুনর্গঠন করার প্রশ্ন। কারণ বিগত ফেসিবাদী সময়ে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের আপনারা জানেন যে সংবিধান সম্পূর্ণ একটা বিকৃত অবস্থার মধ্যে রয়ে গেছে আর কি। এই সংবিধানের অধীনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না, একটা গণতান্ত্রিক সরকার সম্ভব না। এবং বাংলাদেশে যেহেতু বিশাল অঙ্কের মানে সম্পদ লুট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই সম্পদ জনগণের সম্পদ। এখন যদি রাজনৈতিক দলগুলো রাষ্ট্রকে পুনর্গঠন না করে, তাহলে এই লুট হওয়া সম্পদ এবং বিদেশি যে লোন করে যে সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, এগুলো কীভাবে পরিশোধ করবে? তো এই বিষয়গুলো নিয়ে ওনারা কথা না বলে এই সনদের বিষয়ে যে অস্পষ্টতা, এটা একটা মূল কারণ এটা। এবং যে বিভিন্ন প্রতিশ্রুতি, মূলত ওনারা রাষ্ট্র কিভাবে পুনর্গঠন করবে এই বিষয়টি আমাদের রাজনৈতিক দলগুলো পুরোপুরি এড়িয়ে যেতে চাচ্ছে। এই কারণে সনদ নিয়ে তাদের এত অস্পষ্টতা। আমরা আরেকটা বিষয় যেমন দেখছি যে জামায়াতের আমির কিন্তু আসলে বলছিলেন যে গতকালকে যে তিনি এবং অন্য দল অর্থাৎ বিএনপির তারা যাতে আসলে ডিবেটে প্রয়োজনে আসেন। আমরা অন্যান্য দেশে আসলে উন্নত যে রাষ্ট্রগুলো আছে সেখানেও দেখি যে নির্বাচনের আগে একটা ডিবেট হয় নিজেদের মধ্যে এবং কার কি ইশতেহার সেখানে আসলে ঘোষণা করা হয়। শিশির, আপনার কাছে একটু জানতে চাই যে এটা কি আসলে বাংলাদেশের প্রেক্ষিতে আসলে হতে পারে কিনা? এটি একটি চমৎকার আইডিয়া। আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশের মতো যেরকম প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়, একটা দলের প্রধান অন্য দলের প্রধানের সাথে এই ধরনের ডিবেটে আসতে পারে এবং জনগণ তাদের যে পলিসি, কর্মনীতি এবং তাদের যে ভিশন, এগুলো জনগণ মূল্যায়নের একটা সুযোগ পাবে। এই মূল্যায়নের সুযোগের মধ্য দিয়ে ভোটের তার যে ভোট দেওয়ার যে মানে কাকে ভোট দিবে এই যে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং তার নেতা কে হবে সে তার নেতাকে বেছে নেওয়ার জন্য, নির্বাচিত করার জন্য সে একটা উপযুক্ত আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যাবে। তো আমি মনে করি জামাতের আমির বা আমাদের যে জোট প্রধান যে ঘোষণাটি দিয়েছেন ডিবেটের জন্য, আশা করি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি সৎ সাহসের সাথে তিনি এটিকে ওয়েলকাম করবেন এবং বাংলাদেশের জনগণের সামনে ওনাদের ডিবেটগুলো নিয়ে আলোচনা করবেন। জনগণ তাদেরকে যদি যারটা পছন্দ হয় তাকে গ্রহণ করবেন। খোমেনি, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে এটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে হওয়া উচিত কিনা, কিংবা দলগুলো কি এই বিষয়ে আসলে আগ্রহ দেখাচ্ছে? না, আমি যে বিষয়টি বলবো যে মানে নির্বাচনী বিতর্ক হলে তো খুব ভালো হয়, তবে এই বিতর্কে নাগরিক সমাজ এবং নির্বাচনের বাইরে যারা আমরা আছি তাদেরকেও সম্পৃক্ত করা প্রয়োজন। কারণ হচ্ছে বিএনপি এবং জামাত এ পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে যে পলিসিগুলো বলছে, সেইখানে এই জুলাই গণহত্যার বিচার, অর্থাৎ বিচার এবং রাষ্ট্র পুনর্গঠন ও জাতীয় সমঝোতার যে বিষয়, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। মানে মূল পলিসিগুলি তারা এড়িয়ে গেছে। এখন তাদের মধ্যে বিতর্ক হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে বা ছোটোখাটো বিষয় নিয়ে, গুপ্ত নিয়ে, যেগুলো হচ্ছে আসলে এইবারের নির্বাচনের সাথে এগুলো কোনো প্রাসঙ্গিক না, নন ইস্যু। তো সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে বিশেষ করে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং আরও যে আমরা যারা রাজনৈতিক পক্ষ আছি, যারা মানে মনে করি যে জুলাই বিপ্লবের ভিতর দিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে, এই সবাই কিন্তু সম্পৃক্ত করেন এবং বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ যদি আসেন আর কি বিতর্কে, তাহলে আশা করি যে এটা জনগণের সামনে একটা বক্তব্য দেওয়া হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলো একটা বার্তা দিচ্ছে, কিন্তু আসলে জনগণের সাথে তাদের যে ডায়ালগ করার বিষয়, জনগণকে তারা বলতেছে যে আমরা এটা করব, কিন্তু জনগণের দিক থেকে প্রশ্ন করার বিষয়, জবাবদিহিতার বিষয়, এটা নির্বাচনের আগে, সেটার জন্য আমি মনে করি বিতর্ক খুবই প্রয়োজন। শিশির, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে আসলে বলেছেন যে নির্বাচনে প্রার্থী এবং দলের হয়ে কাজ যদি সরকারি কর্মকর্তা যারা দায়িত্বে থাকবেন তারা করলে আসলে কঠোর ব্যবস্থা। আপনারাই আসলে অভিযোগ করছেন যে সরকার কিংবা যারা প্রশাসনে যারা আছে হেলে পড়ছে, তাহলে নির্বাচনকালীন সেই সময়টায় কি আসলেই কঠোর ব্যবস্থাটা নেওয়া যাবে? দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী উনি যে মানে কথা বলছেন তার কথার সাথে কাজের কোনো মিল নেই। আমরা শুরু থেকেই দেখেছি মাঠ প্রশাসন, জনপ্রশাসন এবং পুরাতন ইস্টাবলিশমেন্টের যে অংশটা বিভিন্ন বাহিনীতে রয়েছে, তারা সরাসরি বিএনপির পক্ষে কাজ করছে। আচ্ছা, আমরা দেখেছি তারেক রহমান সাহেব দেশে আসার পরে
বাহিনীগুলোর প্রধান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিভাবে নয়াপল্টনমুখী এবং গুলশানমুখী হয়েছেন, এবং আমাদের দল স্পষ্ট বলেছে এই ধরনের সেজদা দিয়ে যারা আগের 111-এর মতো করে সেজদা মার্কার রাজনীতি, এটা আমরা সহ্য করব না। কিন্তু দেখেন ওনাদের এই আস্ফালন, এই জনপ্রশাসন এবং বিভিন্ন এস্টাবলিশমেন্টের আস্ফালন কিন্তু এখনো বন্ধ হয়নি, যার কারণে আপনি দেখেন এই যে ঢাকা 17 আসনের যে এমপি পদপ্রার্থী, তার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা ছিল 1 মাস আগের কাহিনী, কিন্তু ওই যে পুরাতন দোসররা এটা এখন ভাইরাল করছে। তো আমরা মনে করছি এছাড়াও যে জামাতের আমিরের যে টুইটার হ্যাকের যে ঘটনাটি, এটা হচ্ছে যুবলীগ নেতা চুপুর যে বাসভবন, সেখানের কর্মকর্তাদের ডিভাইস থেকে জামাতকে এই ফিশিং সাইটটি পাঠানো হয়েছে। তো এগুলো তো মিলে যাচ্ছে। তাহলে যারা হ্যাকের সাথে জড়িত, যারা তথ্য ফাঁসের সাথে জড়িত, যে মাঠ প্রশাসন সরাসরি বিএনপিকে জেতানোর জন্য বিভিন্নভাবে মেকানিজম করছে, এত প্রমাণ থাকার পরেও তাদের তো কোনো শাস্তি হচ্ছে না। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমাদের প্রশ্ন, উনি বিএনপির হয়ে কাজ করছেন কিনা, জাস্ট দায় সারার জন্য উনি একটি বক্তব্য দিচ্ছেন। আপনি দেখেন, অর্থাৎ তিনি দায় সারার জন্য। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব, তবে তার আগে নিব ছোট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন্ড। আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। দুজনকে আমরা এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যেহেতু নিরাপত্তা নিয়ে আসলে কথা বলছি, আমরা শিশির আপনার শুরু করতে চাই যে আমরা দেখছি যে সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোর মধ্যে একটি ভালো নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন তারা এবার করার জন্য যে প্ল্যান সেটা আসলে করেছে। আমরা তো দেখছি যে আওয়ামী লীগের আসলে যারা আছেন তারা যেহেতু ভোটের বাইরে আছেন, তারা আসলে এই নির্বাচনে আসবে কিনা সেটাও আসলে অনিশ্চিত, ভোট দিতে আসবে কিনা সেটা আসলে অনিশ্চিত। সেক্ষেত্রে আসলে মানে একটা ভালো নির্বাচনকে আসলে আমরা পেতে যাচ্ছি। দেখেন আমরা জুলাই পরবর্তীতে আমরা যে একটা নির্বাচন প্রত্যাশা করেছিলাম, আমরা আশাহত হচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত যতটুকু আমরা সরকারের পদক্ষেপ দেখছি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে প্রার্থীদের প্রতি সহিংসতার বিচার, নারীর উপর সহিংসতার হামলার বিচার, কোনোটাই হয় নাই। তাছাড়া 2008 সালের যে একটি আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে এখানে বিভিন্ন এস্টাবলিশমেন্টের হস্তক্ষেপ, সব কিছু এখনও কিন্তু উপস্থিত, বিরাজমান। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা একটি বাংলাদেশে একটি ইতিহাসও একটি বাজ নির্বাচন হতে পারে এটা, এবং সহিংসতাপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। কারণ কোনো হামলাকারীকে, সহিংসতাকারীকে, নারী নিপীড়নকারীকে গ্রেপ্তার করা হচ্ছে না, শাস্তির আওতা নিয়ে আসা হচ্ছে না। আর আপনি যে জিনিসটি বললেন যে সরকারের তরফ থেকে, আপনি দেখেন সরকার তো আসলে এখানে ওয়ার্ক করছে না, একটি দলের প্রতি ঝুঁকে পড়ছে, যার কারণে গ্রেপ্তার করছে না। ওই দলটি যদি একটু কৃতজ্ঞতাবোধ থাকতো, তাদেরকে স্মরণ করা উচিত, তারা কি 2026 সালে ইলেকশন করতে পারতো? বাংলাদেশে যে ওনারা 15 বছর ইলেকশন করতে পারেন নাই, বা 2001 সালের পরে 25 বছর পরে বাংলাদেশে প্রথম ইলেকশন হচ্ছে, 2008 সালেও কিন্তু সে অর্থে কোনো ইলেকশন হয় নাই, এটা আমি ইলেকশন মনে করি না। শেখ হাসিনা 3টা ইলেকশন দেয় নাই। এই যে বিএনপি অকৃতজ্ঞতা, তারা কি 2029 সালের আগে ইলেকশন পেত না, কিন্তু তারা দেখেন, তারা এই অকৃতজ্ঞতা এত পরিমাণ, তারা জুলাই যোদ্ধাদের উপর হামলা করে, নারীদের উপর হামলা করে। ভালো ইলেকশনটাকে আসলে এবার আমরা পাচ্ছি। ভালো ইলেকশন আসলে আমরা তো আমাদের পক্ষ থেকে দেখেন, যারা বিপ্লবের শক্তি, এনসিপি, জামাত ইসলাম, এবি পার্টি বা ইসলামিক পার্টিগুলো, ইনক্লুডিং আপনি ইসলামী আন্দোলনে বলেন না কেন, কেউ কিন্তু আমরা বিএনপির উপরে হামলা করেছি কোথাও, এই ধরনের একটা রেকর্ড নাই। এবং বিএনপি বলতে পারবে না বিএনপির একজন কর্মী আমাদের হাতে খুন হয়েছে, এবং বিএনপির কোনো নারী প্রার্থী, নারী রাজনৈতিক কর্মীর উপর আমরা হামলা করেছি। কিন্তু দেখেন যে গণমাধ্যমে যে রিপোর্টগুলো আসছে, যে বাংলাদেশের সহিংসতার 91% বিএনপির হাতে হচ্ছে। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি দখল নিয়ে 234 জন নেতাকর্মী দলীয় কুন্দল খুন হয়েছে। ইভেন তারেক রহমান আসার পরে এই সহিংসতা এবং দলীয় কুন্দল আরও বেড়েছে। এবং আমরা তো প্রত্যাশা করেছিলাম তারেক রহমান আসার পরে বিএনপি দলগতভাবে সহিংসতা মুক্ত হবে, দলকে সে নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমরা কি দেখলাম, বিএনপি উল্টা একটি ভাঙনের মুখে পড়ছে। বিএনপির 79 জন প্রার্থী বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে গিয়েছে, তারা তাদের বিএনপি প্রার্থীর সাথে নিয়মিত সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই যে বিএনপির সহিংসতা, ভাঙন, দলের মধ্যে ভাঙন সৃষ্টি
এবং নারীর প্রতি সহিংসতা, এই সব কিছু মিলে আমরা আশঙ্কা করছি আগামী ইলেকশনটি একটি বাজে ইলেকশন হতে যাচ্ছে। যদি বিএনপিকে নিয়ন্ত্রণ না করা যায়, পুরো নির্বাচনী যে একটা আমেজ পুরোটাই একদম মানে মুছে যাচ্ছে। খোমেনি ইহসান, আপনার মাধ্যমে জানতে চাই, আসলেই কি আসলে বাজে ইলেকশন পাচ্ছি আমরা? বাজি নির্বাচন আসলে বিষয়টি আপেক্ষিক আর কি, কারণ যেহেতু অন্তর্বর্তী সরকার গত 1.5 বছর জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, পূরণ করতে পারেনি, সেই ক্ষেত্রে বাংলাদেশে মানে যতটা সম্ভব একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দরকার। কারণ হচ্ছে আমরা অন্তর্বর্তী সরকার হওয়ার কারণে এই সরকারের কিন্তু মানে অনেক ব্যর্থতা আছে। এই যে বিএনপি একটা রাজনৈতিক দল, তারা তাদের নিজেদেরই প্রায় 300 জন মানুষকে হত্যা করলো, সেই ক্ষেত্রে আসলে ব্যর্থতাটা কার? ব্যর্থতাটা কিন্তু সরকারের। একটা রাষ্ট্রে যখন আইন শৃঙ্খলা পরিণতির অবনতি ঘটে, তাহলে এটার জন্য মূল জবাবদিহি কিন্তু সরকারের করতে হয়। তো বিষয়টি হচ্ছে যে গত 1.5 বছর আমরা দেখছি যে আসলে সরকারের কোনো সমালোচনা নাই। তো আমাদের জন্য এটা খুব জরুরি একটা নির্বাচিত সরকার, যেই সরকারকে আমরা এমনকি এই গত 1.5 বছরের হত্যাকাণ্ড নিয়েও প্রশ্ন করতে পারবো। সেই ক্ষেত্রে নির্বাচনটি যে বাজে হবে বা নির্বাচন নিয়ে প্রশ্ন থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। আমি এখানে একটা বিষয় আপনাদেরকে মানে বিশেষভাবে খেয়াল করতে বলবো, এই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করতে পারছে না। কারণ কি? আওয়ামী লীগ জুলাই গণহত্যাকারী দল, ফেসিবাদী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। ফলে এই যে একটা দলকে আমরা বাদ রেখে নির্বাচন করতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে এই কন্টেস্ট্যান্ট সকল দলের উপর একটা নৈতিক বলবো যে আমরা জবাবদিহিতার ব্যাপার কিন্তু তৈরি হয়, যে একটা দল স্বৈরাচারের কারণে, একটা দল ফেসিবাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না, কিন্তু তাদেরকে বাদ রেখে আমরা কাদেরকে সুযোগ দিচ্ছি? এই বিএনপি বলি, জামায়াত বলি, বা তারা যদি নির্বাচিত হওয়ার পরে বা নির্বাচনের সময় সহিংসতা করে আওয়ামী লীগের প্রতিশোধটাই তারা বেছে নেয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আওয়ামী লীগের বাদ রেখে তাদেরকে এটা আসলে বাড়তি সুযোগ দেওয়া। এবং এখানে আমি একটা বিষয় করব যে এই অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে প্রবলেমটা হয়েছে যে বিএনপি এবং জামাত উভয়কেই কিন্তু দলীয়ভাবে কিন্তু এই সরকার বিভিন্ন সহযোগিতা করছে, এটার ফলেই সহিংসতা হচ্ছে। যদি সরকার এবং হচ্ছে এই নির্বাচন কমিশন যদি দলীয়করণ না হইতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। অর্থাৎ সরকার আসলে যেই দলীয়করণ হয়ে গিয়েছে এবং আইনশৃঙ্খলা যেটা ওয়ার্ক করার কথা, সেটা আসলে সরকার পারেনি, সেটা পারেনি। খোমেনি ইহসান এবং জয়নুল আবেদিন শিশির, অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা নিচে ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা এবার যুক্ত হতে চাই ঢাকার আসনগুলোর কি অবস্থা, ঢাকার আসনগুলোর নিরাপত্তা কেমন, সেটা সম্পর্কে জানতে চাই। ঢাকা 15 আসনে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনার মাধ্যমে জানতে চাই যে কি অবস্থা আসলে ঢাকা 15-র। আপনি তো আসলে ঢাকা 13-তেও ছিলেন এর আগে। সার্বিকভাবে এই এলাকাগুলোর যে প্রার্থী যারা আছেন, তারা কি বলছেন, আসলে কতটা নিরাপত্তা আছে এইসব এলাকায়? সাকিব, আপনাকে ধন্যবাদ। আমরা রয়েছি এই মুহূর্তে যে আসনটিতে, ঢাকা 15। এটি মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তার নির্বাচনী আসন এটা, এবং তিনি এই আসনে সন্ধ্যায় বাদ মাগরিবের নামাজ এখানে একটি মসজিদে তিনি পড়েছেন। এরপরে তিনি এই আসনে তিনি হচ্ছে তার প্রচারণা চালিয়েছেন, এবং আমরা দেখেছি তার প্রচারণায় কিন্তু তার এখানে রাষ্ট্রীয় যে প্রোটোকল তাকে দেয়া হচ্ছে। এর সঙ্গে আমরা দেখেছি যে জামায়াতের এবং শিবিরের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু জামায়াতের আমিরকে প্রোটোকল দেওয়ার জন্য তাদের কিন্তু টিম গঠন করা হয়েছে। সেই টিমও এখানে আমরা দেখেছি উপস্থিত ছিল, এবং আমরা যে চিত্রটি সার্বিকভাবে দেখছি যে জামায়াতের আমিরকে রাষ্ট্রীয়ভাবে এবং তার দলের নেতাকর্মীরাও কিন্তু তাকে নানাভাবে নিরাপত্তা দেওয়ার, প্রোটোকল দেওয়ার এখানে চেষ্টা করেছেন। এবং একই সঙ্গে আমরা কিন্তু আরও বিভিন্ন আসনে দেখেছি, আমরা ঢাকা 13-তে ছিলাম, সেখানে ববি হাজ্জাজের, সেখানেও আমরা দেখেছি তার ব্যক্তিগত যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু নানাভাবে তাদের যারা প্রার্থী তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া সারা দেশেই কিন্তু আমরা দেখছি যে সব প্রার্থী কিন্তু বলছেন যে তারা নিরাপত্তার সংখ্যায় রয়েছেন, এবং তারা অনেকেই, আমরা জানি যে অনেক দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী অনেকেই কিন্তু নির্বাচন কমিশনকে গানম্যান দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই আবেদন করেছেন। তো আমরা সাকিব এর মধ্য দিয়ে যে চিত্রটি দেখছি যে প্রার্থীরা নিজের দলের লোকজনকে দিয়ে কিংবা রাষ্ট্রীয়ভাবে যারা দলের
শীর্ষ নেতা তারা যেমন প্রোটোকল পাচ্ছে, মোটামুটি সবাই কিন্তু এই নিরাপত্তার বিষয়টাতে একটু জোর দিচ্ছে, যাতে করে রাষ্ট্র থেকেই যারা প্রার্থী তাদের নিরাপত্তার ব্যাপারে সরকার গুরুত্ব দেয়। ধন্যবাদ ফরহাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর। আমরা মূলত আজ জানছিলাম যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা আসলে কতটা রয়েছে। আজকের মতো আমরা ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।